সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো? শোনা দেখা দুটোই যাচ্ছে। চলো, তো আজকে আমরা সায়েন্সের পার্ট থেকে খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শন করব। শুধু তাই নয়, এই পোর্শন থেকে সিটেটে কি ধরনের কোশ্চেন আসে বা পেডাগজিক্যাল কোশ্চেন এই সায়েন্স পার্ট থেকে কি হতে পারে, সেই কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে, এবং আনুষঙ্গিকভাবে তোমাদের এটার মাধ্যমে বর্তমানে কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য কিছুটা হলেও প্র্যাকটিসও হয়ে যাবে। এর আগের দিন তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার অ্যাসারশন রিজন থেকে কিছু কোশ্চেন দেওয়ার জন্য। আমি সেই কথা মাথায় রেখে এবার থেকে তোমাদের অ্যাসারশন রিজন কোশ্চেনও রেখেছি বা রাখবো আর কি, ঠিক আছে? তো এই লাইভ ক্লাসের মাধ্যমে পুরো জিনিসটা তোমরা মন দিয়ে শোনো। আমার মনে হয় এর বাদে তোমাদেরকে ঘরে আর পড়াশোনা করতে হবে না, কারণ আমরা যে থিওরিটা রেখেছি এবং তার পাশাপাশি যা কোশ্চেন রেখেছি, এই জায়গাগুলো যদি তোমরা পড়ে নাও তাহলে দেখবে তোমাদের আর ঘরে পড়া লাগবে না, ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে আমি প্রত্যেকেই বলবো, যদিও তোমরা রেগুলার বেসিসে তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, তাও তোমাদেরকে আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে ভালো স্কোর করতে গেলে বা পাস করতে গেলে লাইভ ক্লাসের বিকল্প হয় না, তাই না? আমি জানি প্রত্যেকের জায়গায় কিছু না কিছু ভাবে তোমরা ব্যস্ত, ঠিক আছে? তো সেই ব্যস্ততা কাটিয়ে সপ্তাহে যে 4 দিন বা যে 5 দিন হচ্ছে কি ক্লাসটা থাকে, সেই 5 দিন হচ্ছে কি তোমার টাইম মতন লাইভ ক্লাসটা করবে। তাতে কি হবে বোঝানো তো? তাতে হচ্ছে দেখবে আর বেশি কিছু তোমাদেরকে পড়া লাগবে না। যাই হোক, আমি অনেক কিছু কথা তোমাদেরকে বলে ফেললাম। আমরা এবারে টপিকের মধ্যে ফিরে আসছি। ফার্স্ট যে কোশ্চেনটা এখানে বলা হয়েছে যে ফার্স্ট যে টপিকটা বলা হয়েছে যে ধাতু বা মেটাল কাকে বলে। দেখো, আমি জানি তোমরা সেই কবে পড়েছিলে, তাই না? সেই কবে তোমরা পড়েছিলে মাধ্যমিক লেভেলে। তারপরে হয়তো অনেকেরই পিওর সায়েন্স ছিল না, যার কারণে ফিজিক্স বা কেমিস্ট্রি তোমরা পড়োনি। তবে ভালো করে এখন পড়লে দেখবে মনে চলে আসবে। দেখো, আমরা ধাতু বা মেটাল তাকেই বলবো প্রকৃতিতে এমন কিছু আমরা মৌল দেখতে পাই যেগুলো চকচক করে, খুব শক্ত হয়, তাপ এবং তড়িতের সুপরিবাহী হয়, আঘাত করলে ঠন ঠন করে আওয়াজ হয়, তাদেরকে আমরা ধাতু কিংবা মেটাল বলি। ওকে, এইটা হচ্ছে তার ডেফিনেশন আর কি। তাহলে যার চকচক করার ক্ষমতা, শক্ত হয়, তাপ তড়িতের সুপরিবাহী হবে এবং ঠন ঠন করে আওয়াজ হবে, তাদেরকে আমরা মেটাল বলি। আর রসায়নের ভাষায় যদি আমরা বলি, তাহলে যে সমস্ত মৌল রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেকট্রন সবসময় কি করবে না, বর্জন করবে, দিয়ে বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, তাদেরকে আমরা কি বলছি না, ধাতু বলি। দেখতেই পাচ্ছ রিয়াকশনটা কি, যেটা ধাতু নিলাম সেই রিয়াকশনে কি করছে, এম প্লাস প্লাস ই মাইনাস, তাহলে কি করছে দেখো, ইলেকট্রন বর্জন করে নিজে কি হয়ে যাচ্ছে, ক্যাটায়ন হয়ে যাচ্ছে, মানে প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে তখন এটাকে আমরা কি বলছি, ধাতু বা মেটাল বলছি, ঠিক আছে? তাহলে ওই যে মৌল যেটা আমরা নিয়েছি তাকে আমরা ডিফাইন করব কি না, সেটা একটা মেটাল বা ধাতু। এবার এই ধাতুর বৈশিষ্ট্য কি না, ধাতুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেখো উজ্জ্বলতা, বা যেটাকে আমরা লাস্ট্রি বলি, লাস্ট্রি উজ্জ্বলতা, মানে এটা চকচক করবে আর কি, ঠিক আছে? যেমন সোনা রূপো তোমরা জানো, এই জন্য বিশেষ করে তোমরা সোনার হচ্ছে বিভিন্ন গয়না গাটি করতে ভালোবাসো, তাই তো? যদিও এখন সোনার দাম আকাশ ছোঁয়া, তাই না? এখন কত হয়েছে গো? এখন কত দাম, কত সোনার দাম বলতে পারবে কেউ? 134 134 আচ্ছা 134 আচ্ছা, আরেকটা দাম ছিল। এই তোমার কাছ থেকে সঠিক পাওয়া যাবে না, বা মেয়েদের কাছ থেকে নিতে হবে, কারণ ওরা রেগুলার বেসিসে হচ্ছে সোনার দামটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ 136 136, ও আমি তো ঠিকই বললাম। না, 34 আর 36 সমান নয় বাবা, 2000 টাকা হচ্ছে কি তুমি কম বলেছো, তাই না? কারণ মেয়েদের কাছ থেকে দামটা কিন্তু অরিজিনাল দাম পাওয়া যাবে, কারণ ওরা একদম পুরো। স্যার আচ্ছা, যাই হোক, দেখো তাহলে ওরা মেয়েরা বিশেষ করে তারা একদম পুরো তর্কে তর্কে আছে যে কবে দামটা কমবে, কবে কিনবে আর কি, ঠিক আছে? যাই হোক, মানে এখন তো অনেকটাই কম স্যার, অনেকটাই কমেছে। হ্যাঁ দেখো, 60-70 হয়ে গেছিল মনে, না না আরো আরো বেশি হয়েছিল, ওই 60-65 হয়েছিল। যাই হোক, আমার বাবা এত টাকা নেই যে সোনার দামটা জানবো, তোমরা জানবে। দেখো,
এবার বলছে দেখো ধাতু, স্যার আপনি পড়ান। দেখো তাহলে এখানে উজ্জ্বলতা বা লাস্ট্রি কি বলছে দেখো, ধাতুর উপরিভাগ সাধারণত চকচক হয়, ঠিক আছে, যেমন সোনা কিংবা রূপো। আর কঠিন অবস্থা কি বলেছে দেখো, সাধারণ তাপমাত্রা অধিকাংশ ধাতুই হচ্ছে কিন্তু কঠিন, ঠিক আছে। তাহলে নর্মাল টেম্পারেচারে আমরা কি দেখতে পাই না, একটা ধাতু কি কি হিসাবে থাকে না, সেটা কঠিন হিসাবেই থাকে। তবে এটা সব ক্ষেত্রে যে মানে একই তা নয়, কিছু কিছু ব্যতিক্রম দেখা যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই, আমরা কিছু ব্যতিক্রমী দেখতে পাই। তো সেই ব্যতিক্রমের মধ্যে যদি দেখি, যেমন হচ্ছে পারদ বা মার্কারি, যেটা কিনা সাধারণ উষ্ণতায় কিন্তু সেটা তরল অবস্থায় থাকে। তো এই জন্য সেটা আমরা কি বলি, এটাকে না তরল ধাতু বলি। গেলিয়াম এবং সিজিয়াম হাতের হচ্ছে কি গরম তালুর গরমে গলে যায়, ঠিক আছে। এরা হচ্ছে কি তোমার ব্যতিক্রমী আর কি। গেলিয়াম কিংবা সিজিয়াম এরা আমরা যদি আমাদের হাতের তালুর মধ্যে রাখি, তাহলে আমাদের যে বডি টেম্পারেচারেই ওটা কিন্তু গলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাকেই আমরা কি বলছি না ব্যতিক্রমী ঘটনা ধাতুর ক্ষেত্রে, বাকি সবার ক্ষেত্রে কিন্তু হার্ডনেস বা শক্ত হয় আর কি, ঠিক আছে। এবারে দেখো নেক্সট, এবার বলছে যে নমনীয়তা, ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার তাহলে গ্যালিয়াম বা সিজিয়াম এরা কি নর্মালি মানে কঠিন অবস্থায় থাকে, মানে বডি টেম্পারেচারে গেলে তবে গলে? ইয়েস, ইয়েস, আচ্ছা আচ্ছা। একদম। দেখো দেখো এবার নমনীয়তা কি বলছে দেখো, নমনীয়তা বলছে দেখো যে তোমার ধাতুকে পিটিয়ে পাতলা চাদর বা পাতে পরিণত করা হয়। সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে কি সোনা, ঠিক আছে, এই জন্য তার দামটা বেশি আর কি, এবং রূপো তারপরে আর কি, ঠিক আছে, সিলভার। এবার দেখো আর একটা রয়েছে কি প্রসারজড়তা, মানে হচ্ছে কি যেটা ডাক্টিলিটি আমরা ইংলিশে বলি। ধাতুকে টেনে সরু তারে পরিণত করা যায়। 1 গ্রাম সোনা থেকে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ তার তৈরি করা সম্ভব, ঠিক আছে, 1 গ্রাম সোনা থেকে। আচ্ছা, এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি, একটু আগেই আমি ডেফিনেশনে পড়ার সময় বলেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আহ, আচ্ছা এরা কারা, মানে এদেরকে হচ্ছে কি, তোমরা তো ক্লাস করছো, তোমরা কিভাবে লিঙ্কে জয়েন করতে হয় জানো না? তো মহা মুশকিল ব্যাপার, এত দূর পড়াশোনা করলো এরা, এরা একটা লিঙ্কে জয়েন করতে জানে না। দেখো তাহলে কি বললাম, দেখো তাহলে এই পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি কি জিনিস না, এরা ধাতু বা মানে তাপ এবং তড়িতের সুপরিবাহী, ঠিক আছে, মানে তাপকেও পরিবহন করবে, আবার তড়িৎকেও সুপরিবাহী মানে তড়িৎকেও পরিবহন করবে। এবারে যদি তোমরা ব্যতিক্রমী হিসাবে, মানে ব্যতিক্রমী নয়, ইম্পর্টেন্সে মনে রাখবে সবচেয়ে ভালো পরিবাহী হচ্ছে রূপো, এরপরে আসে তামা, আর সবচেয়ে কুপরিবাহী হচ্ছে ধাতু হচ্ছে কি সীসা, এবং হচ্ছে তারপরে থাকছে পারদ। এটা মনে রাখবে, এগুলো হচ্ছে কি তোমার বেসিক্যালি ইম্পর্টেন্ট আর কি। তাহলে সবচেয়ে ভালো পরিবাহী হচ্ছে কি ধাতু হিসাবে রূপো, তারপরে আসছে তামা, আর সবচেয়ে কুপরিবাহী যদি দেখা হয় তাহলে সীসা, এবং তারপরে আসছে কি পারদ। এবারে ঘনত্ব দেখো, ধাতুর ঘনত্ব সবচেয়ে বেশি আমরা দেখতে স্যার পাবো। বলছি পারদ দিয়ে স্যার বলছি পারদ দিয়ে তো আমরা থার্মোমিটারে টেম্পারেচার মাপি, হ্যাঁ, তাহলে এটা মানে কুপরিবাহী কি করে হলো? না এটা কুপরিবাহী হচ্ছে কি তোমার তড়িতের ক্ষেত্রে, ঠিক আছে, তড়িতের ক্ষেত্রে আমরা সেইভাবেই বলছি আর কি। দেখো নেক্সট বলছে দেখো ব্যতিক্রম, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, অত্যন্ত হালকা এবং এদেরকে ছুরি দিয়ে সহজে কাটা যায়, মানে এরা ব্যতিক্রম, ঠিক আছে, এরা কিন্তু ব্যতিক্রম। ওকে নেক্সট, এবার দেখো ঘাত সহনশীলতা বা এবং শব্দ, ধাতুকে আঘাত করলে একটি নির্দিষ্ট ধাতব শব্দ পাওয়া যায়, যেটাকে আমরা ঠন ঠন বা ঠন ঠন যেরকম করে আওয়াজ তোমরা বলতে পারো, ঠন ঠন করে আওয়াজ করে আর কি। এবারে প্রতিনিয়ত ব্যবহৃত প্রধান ধাতু এবং তাদের ব্যবহার যদি দেখি আমরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ধাতু সবচেয়ে বেশি ব্যবহার করি তাদের তালিকা হচ্ছে দেখো, সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে কি তোমার লোহা, যদিও মেয়েরা বলবে না আমরা আসার বেশি ব্যবহার করি সোনা, তাই না, যাই হোক, যদিও আমরা মানে সার্বিকভাবে যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো না, সেটা হচ্ছে কি তোমার লোহা। দেখো এবারে লোহার ক্ষেত্রে তোমরা বলবে এর যদি গুরুত্ব দেখি তাহলে মানব সভ্যতার হচ্ছে মেরুদণ্ড বলা চলে,
তাই না? কারণ আমরা একদম সভ্যতার শুরু থেকেই লোহাকে আমাদের ব্যবহারের কাজে ব্যবহার করে এসেছি, যেমন ঘরবাড়ি তৈরি, সেতু, রেললাইন, গাড়ি তৈরি, তাই না? রান্নার আসবাবপত্র, ছুরি, কাঁচি, কোদাল, নানা যন্ত্রপাতি তৈরি করার জন্য। হ্যাঁ, আচ্ছা, মানুষের শরীরে হিমোগ্লোবিনের লোহা থাকে যা অক্সিজেন পরিবহন করে, তাই না? এগুলো হচ্ছে কি আমাদের লোহার ক্ষেত্রে ব্যবহার। তামার দেখো, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, তোমরা মনে রাখবে যে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ যে প্রথম যে ধাতু আমরা আবিষ্কার করেছিলাম একদম পুরো নব্যবস্তুর যুগে, তাই তো? তো তখন হচ্ছে কি আমরা এই ধাতু ব্যবহারটা হিসাবে কপারটাকে বা তামাটাকে আমরা প্রথম ব্যবহার করতে শিখেছি। মামনি বলছে মেয়েরা অ্যালুমিনিয়াম স্টিল বেশি ইউজ করে। ওকে, যাই হোক, আমি জাস্ট এমনি আর কি করে বলছি, তাই না? কেউ আবার মানে সিরিয়াসলি নিয়ে নাও না। চলো দেখো, এবারে তামা দেখো বলছে ব্যবহার যদি আমরা দেখি তাহলে চমৎকার বিদ্যুৎ পরিবাহী হওয়ায় বৈদ্যুতিক তার ও বৈদ্যুতিক সরঞ্জাম, ঠিক আছে, তোমার হচ্ছে তৈরিতে ব্যাপক ব্যবহৃত হয়। দেখতে পাচ্ছ, কৌশলী আগে থেকে প্ল্যানিং করে রেখেছে, চাকরিটা পেলে তবে গিয়ে সে সোনা কিনবে। দেখতে পাচ্ছ, দেখো ভালো একটা টার্গেট করে রেখেছে। যাই হোক, এই টার্গেটে সে পড়াশোনা ভালো করবে। দেখো তাহলে কি বললাম, তাহলে চমৎকার বিদ্যুৎ পরিবাহী হওয়ার জন্য বৈদ্যুতিক তার এবং বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, রান্নার বাসনপত্র এবং তোমার হচ্ছে কি ক্যালোরিমিটার তৈরিতেও আমরা ব্যবহার করি, কিংবা বিভিন্ন সংকর ধাতু যেমন পিতল, কাঁসা তৈরিতেও আমরা তামাকে ব্যবহার করি। আচ্ছা, অ্যালুমিনিয়াম দেখো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এমন ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। এটি অত্যন্ত হচ্ছে কি তোমার ওজনে হালকা হয়, মরচে পড়ে না। এই জন্য আমরা দেখো উড়োজাহাজ, এরোপ্লেন তৈরি করার সময়, ট্রেনের বডি তৈরি করার সময়, রান্নার প্রেসার কুকার তৈরি করার সময়, কড়াই বা গৃহস্থলীর বাসন তৈরি করার সময় এগুলোতে ব্যবহার করি। এছাড়া তোমরা জানো খাদ্যবস্তু বা ওষুধ মুড়ে রাখার জন্য আমরা পাতলা অ্যালুমিনিয়াম ফয়েল, তাই না? দেখবে রুটি, পরোটা এগুলোকে আমরা মানে প্যাকিং করে রাখি, তাই না? তো সেগুলো হচ্ছে কি আমরা অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করি, তাই না? খাবার যাতে হচ্ছে কি রুটিগুলো দেয় ওইগুলো এরকম ফয়েলে থাকে। একদম একদম ফয়েলে হচ্ছে কি মোড়া থাকে, অ্যালুমিনিয়াম ফয়েল। তো সেই জন্য হচ্ছে কি আমরা কিন্তু ব্যবহার করি এটাকে। চলো, দস্তাকেও আমরা ব্যবহার করি, জিঙ্ক যেটাকে আমরা বলি। লোহার মরিচে ধরা বন্ধ করার জন্য লোহার উপরে একটা প্রলেপ আমরা দিই, তো সেটা দস্তার প্রলেপ দেওয়া হয়, যেটাকে আমরা গ্যালভানাইজেশন পদ্ধতি আমরা বলে থাকি। গ্যালভানাইজেশন করলে মরিচা পড়বে না, মরিচা পড়লে তোমরা জানো ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চলো, এবার কি বলেছে দেখো, ড্রাই সেল বা সাধারণ টর্চের ব্যাটারি তৈরিতে। তো এটা আমরা কি ব্যবহার করি দেখো, ড্রাই সেল বা সাধারণ টর্চের যে ব্যাটারি তৈরি করা হয় সেখানে আমরা এই জিঙ্ককেও ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই জানো, মানে এখন হয়তো তোমরা দেখতে পাবে না, আশা করি তোমাদের যখন বয়স ওই ক্লাস 6, 7, 8, 9 যখন ছিল, আশা করি প্রত্যেকের বাড়িতে রেডিও ছিল, তাই না? বিশেষ করে ক্লাস 5 লেভেল পর্যন্ত প্রত্যেকের বাড়িতে রেডিও ছিল। দেখবে রেডিও কিংবা টর্চের যে ব্যাটারিগুলো হয় না, দেখবে এরকম বড় সাইজের হচ্ছে কিরকম ব্যাটারি ছিল, তাই না? দেখবে সেখানে দেখবে ওই দুদিকে দেখবে এই জিঙ্ক বা দস্তার হচ্ছে কি দেখবে কভার করা থাকে, ঠিক আছে, পুরোটাকে কভার করা থাকে। আশা করি তোমরা সবাই দেখেছো, আমি আমার বাচ্চাকালে দেখেছি, মানে তোমরাও আশা করি দেখবে, তাই না? তো এগুলো আমরা আগে ব্যবহার করতাম। আচ্ছা, এবার সোনার উপর দেখো, একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে গয়না তৈরি করার জন্য অত্যন্ত মূল্যবান হিসাবে আমরা ব্যবহার করি। রূপো আয়নার পেছনে প্রলেপ দিতে আমরা ব্যবহার করি, ঠিক আছে, মানে সিলভারিং অফ দ্য মিরার। আর রূপো, সোনার কথা তো আমি বললাম না, তাই না? তাহলে একটা গুরুত্বপূর্ণ এখন হচ্ছে কি তোমার ধাতু হিসাবে ব্যবহৃত হয়, বিভিন্ন গয়নাগাঁটি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। চলো, এবারে দেখো ভালো করে শুনবে, আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ সংকর ধাতু তৈরি করেছি, যেগুলো অসংখ্য 2 বা ততোধিক ধাতু কিংবা তার সাথে অধাতু মিশিয়ে এমন একটা মিশ্রণ তৈরি করছি যেটাকে আমরা সংকর ধাতু বলি। এই ধাতুর হচ্ছে স্থায়িত্ব বা কার্যক্ষমতা অনেকটা কিন্তু বেশি ভালো, ঠিক আছে, অনেকটা কিন্তু মানে বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমরা বলতে পারি যে সংকর ধাতু এখন হচ্ছে কি আমরা ইম্পর্টেন্টলি ব্যবহার করছি, ঠিক আছে, এখন আমরা ইম্পর্টেন্টলি ব্যবহার করছি। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখো, এই জায়গায় দাঁড়িয়ে তাহলে এই যে সংকর ধাতু রয়েছে তাদের নাম কি রয়েছে দেখো, পিতল, কাঁসা, স্টেনলেস স্টিল, হ্যাঁ, ডুরালুমিন, ঝাল ধাতু, এইগুলোকে আমরা সংকর ধাতু হিসাবে ব্যবহার করছি। পিতল দেখো, পিতল আমরা কিভাবে তৈরি করেছি দেখো, মানুষ এগুলো মাথা কাটিয়েছে, আগে তো এরকম ছিল না, কারণ এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না। তাহলে প্রকৃতিতে মানে প্রধান আকরিক হিসাবে পাই আমরা তামা এবং হচ্ছে দস্তা। কি করেছে মানুষ, তামা 70%, তার সাথে দস্তা 30% মিশিয়ে এই ব্রাশ বা পিতল তৈরি করেছে, তাই না? তো পিতলের তোমরা জানো বাসনপত্র আমরা
অনেকেই পছন্দ করি, ব্যবহার করি। বাদ্যযন্ত্র, তামা তালা চাবি তৈরি করার জন্য আমরা পিতলকে ব্যবহার করি, মানে অনেকদিন মানে ঠিকঠাক থাকে আর কি। কাঁসা, এটা হচ্ছে কি তামা এবং টিনের সংমিশ্রণ। এটা মূর্তি, থালা বাসন, মেডেল, হ্যাঁ, ঘন্টা তৈরিতে দেখবে তোমরা নিশ্চয়ই জানো, ঘন্টা দেখবে মন্দিরে যেটা আমরা বাজাই ঘন্টা, তো সেগুলো হচ্ছে কি কাঁসা দিয়ে তৈরি করা হয় আর কি, ঠিক আছে। স্টেনলেস স্টিল, দেখবে ম্যাক্সিমাম এখন হচ্ছে কি আমরা বাড়িতে যে রান্নার জন্য যে আসবাবপত্র ব্যবহার করি, মানে রান্নার জন্য যে কি বলবো সেগুলোকে, রান্না করার জন্য যে আমরা ব্যবহার করি যে জিনিসগুলো, তো সেগুলো হচ্ছে কি দেখো এই স্টেনলেস স্টিলটাকে আমরা বেশি প্রেফার করি। তো লোহা, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন, এই চারটি হচ্ছে কি তোমার সংমিশ্রণে আমরা স্টেনলেস স্টিল তৈরি করি। এটা মরচেহীন হয়, বাসনপত্র বা অস্ত্রোপচারের যন্ত্রপাতি তৈরিতে আমরা কিন্তু এটা ব্যবহার করি। আচ্ছা, ডুরালুমিন, এটা আছে তোমরা হয়তো কমজোর নাম শুনেছো। এটা অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজকে মিশিয়ে ব্যবহার করা হয়। এটা অত্যন্ত হালকা এবং শক্ত হওয়ার জন্য, মানে একদিকে হালকা আবার একদিকে শক্ত, তো এই জন্য আমরা কি করি না, এটাকে উড়োজাহাজ কিংবা কৃত্রিম উপগ্রহ, তাই না, কৃত্রিম উপগ্রহ যেটা আমরা মহাকাশে পাঠাই, তো তার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ আর কি। ঝাল ধাতু, যেটাকে সোল্ডার বলা হয়, টিন এবং সীসা দিয়ে বানানো হয়, বৈদ্যুতিক তার এবং ঝালাইয়ের কাজে আমরা ব্যবহার করি, ঠিক আছে। তো আশা করি এই নামগুলো পড়লেই কিন্তু আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, কৌশালী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে স্যার পার্সেন্টেজগুলো কি মনে রাখতে হবে, তাই না। পুরো হচ্ছে কি সুন্দরভাবে সে বলেছে, তার সাদা মনে কোনো কাদা নেই। সে বলেছে যে স্যার এটা কি মনে রাখতে হবে, তাই না। তো দেখো, পার্সেন্টেজ হিসাবে আমার মনে হয় না যে পার্সেন্টেজ তোমাকে জিজ্ঞাসা করবে, তবে তুমি শুধু হচ্ছে কি যে ধাতুগুলোর সংমিশ্রণ সেই ধাতুগুলোর নাম জানলেই হবে, কেমন, আমার মনে হয়। তো সেই জায়গায় হচ্ছে কি শুধু হচ্ছে কি ধাতুগুলোর নাম মনে রাখো, ওকে। কারণ পার্সেন্টেজ, প্রত্যেকটার পার্সেন্টেজ মনে রাখা কোয়াইট ডিফিকাল্ট, তাই না, কোয়াইট ডিফিকাল্ট। তো এটা হচ্ছে কি স্যার প্রথম দুটোকে মনে রাখাই যায়, প্রথম দুটোকে মনে রাখাই যায়, পিতল আর মনে রাখতে পারলে ভালো। যদি তোমার ব্রেন শার্প হয়, তুমি যদি মনে রাখতে পারো, তোমাকে আমি না বলবো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে মনে রাখতেই পারো। চলো, এবার দেখো বলছে ধাতু ক্ষয় বা মরচের পড়া। দেখো, লোহা দীর্ঘ সময় আর্দ্র বাতাসের সংস্পর্শে থাকলে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অপর একটি লালচে বাদামি রঙের আস্তরণ তৈরি করে, একে আমরা কি বলি, রাস্ট বা মরচা বলি। আচ্ছা, একটা জিনিস না আমি সবার উদ্দেশ্যে বলছি, দেখো বর্তমানে একটা খুব চর্চা চলছে যে এরপর যদি SLST3 যদি হয়, তাই না, তাতে হচ্ছে কি তোমার পিটি বলে একটা পরীক্ষা আসতে পারে, যেটাকে আমরা প্রিলি টেস্ট বলি। আমারও মন বলছে আসার সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে কি দেখো, দীর্ঘদিন যেহেতু রিক্রুটমেন্ট হয়নি, প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট হওয়ার কারণে একই নাম্বার অনেকেই পেয়ে যাচ্ছে, ফলে তাদের মধ্যে একটা মানে কাট অফ মধ্যে রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বা রেশিও মেনটেন করাটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো যারা নিয়োগ সংস্থা, যারা নিয়োগ করাচ্ছে, তারা কিন্তু এই প্রবলেমটা তারা বুঝতে পারছে, তাই না। তো এটার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে কি, তুমি ফাইনাল পরীক্ষার আগে যদি এটা প্রিলি পরীক্ষা করে নাও, তাহলে সেই রেশিওটা কিন্তু অনেকটাই কমে যায়, তাই না। যারা মানে ছাড়, তারা হচ্ছে কি তোমার বেরিয়ে যায়। তো সেই জন্য তোমাদেরকে বলবো, এই যে আমরা আপার প্রাইমারির ক্ষেত্রে ম্যাথামেটিক্স প্র্যাকটিস করছি, বা ইংলিশ মানে প্র্যাকটিস করছি, বা সায়েন্স প্র্যাকটিস করছি, এগুলো কিন্তু যদি তোমাদের প্রিলি পরীক্ষা হয় SSCর আগে, তাহলেও কিন্তু তোমাদের অনেকটাই মানে বেনিফিট কিন্তু তোমরা পেয়ে যাবে। কি বললাম, বুঝতে পারলে? তো অতএব হচ্ছে কি তোমরা ক্লাসগুলো এবং এই কন্টেন্টগুলোকে মন দিয়ে তোমরা শোনো। তার কারণ হচ্ছে কি এগুলো একটা সময় তোমাকে কিন্তু বেনিফিট দিয়ে যাবে। কি বললাম, বুঝতে স্যার পেরেছি? বলছি লেভেলটা কি এই লেভেলেরই আসবে, একদম। এই স্ট্যান্ডার্ডেরই আসবে? একদম 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 টিচিং লাইনের যে প্রিলি হলে ওটা BCS লেভেলে হবে না, ওটা টিচিং লাইনের মতনই হবে। তো অতএব হচ্ছে কি এত ঘাবড়ে যাওয়ার, হ্যাঁ, এই জন্য তোমার দেখো আমি একটা কথা বলছি, যারা সায়েন্সে আছো তোমাদেরকে তো আমি অলওয়েজ ওয়েলকাম করি, তাই না, যে তোমরা একটা কাজ করবে, তোমরা সোশ্যাল স্টাডিজের যে ক্লাস সোমবার দিন হয় তোমরা জয়েন করতে পারো। ওখানে তো কাউকে বাধ্যবাধকতা বলা হয়নি যে বাবা করবে না, ওটা করলে যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছো সেখানে তোমাদের কাজে লেগে যাবে। বা পিটি যদি হয়, তাতে যদি হচ্ছে কি তোমার মানে সোশ্যাল স্টাডিজের পার্টটাও যদি থাকে, তাহলে সেখানেও কাজে লেগে যাবে, তাই না। তো অতএব হচ্ছে কি যদি কোনো ক্যান্ডিডেট তোমরা যদি চাও যে তোমরা সোশ্যাল স্টাডি ক্লাসটাও করবে, আমি তো তোমাদেরকে প্রতিদিনই বলি যে কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে জয়েন করতে পারো। এমন তো নয় যে তোমাদেরকে আলাদা করে রাখা হয়েছে, তা তো করা হয়নি, তাই না। যদি সম্ভব হয় তোমাদের
তাহলে তোমরা কিন্তু সোশ্যাল স্টাডি ক্লাসটাও জয়েন করবে, তাতে দেখবে তোমাদের মানে ফিউচারের জন্য খুব ভালো হবে আর কি। চলো, এবারে পিটি হবে কি হবে না এটা অফিসিয়ালি কোনোভাবে নোটিশ নেই, আমি তোমাকে 100% গ্যারেন্টির সঙ্গে বলতে পারবো। আমরা প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা হতে চলেছে, কারণ যেহেতু আমাদের মানে পশ্চিমবঙ্গে এখন সরকার হিসাবে বিজেপি এসছে, অন্যান্য বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে তারা কিন্তু এইভাবেই হাঁটছে, তো আমরাও আমাদের সরকারও কিন্তু এইভাবে হাঁটতে পারে। এটা আমরা একটা স্যার বলছি আপার প্রাইমারিতেও কি পিটি আসতে পারে? না, আপার প্রাইমারিতে পিটি কি করে আসবে, এটা তো এরকম সিস্টেম নেই। আপার প্রাইমারির ক্ষেত্রে এরকম থাকে, ঠিক আছে, মানে আপার প্রাইমারি পরীক্ষাটা হবে, এবার তার সাথে যে সাবজেক্টের কথা বলেছে সেটাও হবে কিনা সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন আছে, সেটা মনে হচ্ছে আবার গেজেট আকারে পাবলিশ হবে তখন আমরা বুঝতে পারবো, আদারওয়াইজ বলা মুশকিল। ঠিক আছে, চলো দেখো নেক্সট। এবার বলেছে দেখো ধাতু ক্ষয় এবং মরচে পড়া, তাহলে বুঝতে পারলে মরচে পড়া কি জিনিস। তাহলে একটা লোহা দীর্ঘদিন যদি বাইরে থাকে তার উপরে অক্সিজেন এবং জলীয় বাষ্প একসাথে বিক্রিয়া করে লালচে বাদামি কালারের একটা আস্তরণ ফেলে, যেটাকে আমরা মরচে বা রাস্ট বলছি। এর রাসায়নিক নাম হচ্ছে আর্দ্র ফেরাস অক্সাইড, মনে রাখবে, এবং তার সংকেতটাও মনে রাখবে Fe2O3 ইন্টু তোমার হচ্ছে কি H2O, ঠিক আছে। আচ্ছা, মরচে নিবারণের উপায় তো তোমাদেরকে বললাম, রং কিংবা আলকাতরার প্রলেপ দিতে পারো, কিংবা গ্যালভানাইজেশন করতে পারো, লোহার উপর একটা দস্তার প্রলেপ দিতে পারো, কিংবা বলছে দেখো তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ বলছে যে লোহার উপর ক্রোমিয়াম কিংবা নিকেলের প্রলেপ দিতে পারো। চলো, এবারে আপার প্রাইমারির জন্য কিছু আমরা যা যা পড়লাম তার উপরে একটা ওয়ান লাইনার কোশ্চেন বানিয়ে দিয়েছি, মানে জাস্ট ইনস্ট্যান্টলি যখন পরীক্ষার আগে যখন তোমরা সামারি হিসাবে বা যখন তোমরা রিভাইজ করবে এইটুকু পড়বে। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, সবচেয়ে ভারী প্রাকৃতিক ধাতু হচ্ছে অসমিয়াম, সবচেয়ে নমনীয় ধাতু সোনা, হ্যাঁ, মানবদেহের সবচেয়ে বেশি পাওয়া যায় ধাতু হচ্ছে ক্যালসিয়াম, এটা হাড়ে কিংবা দাঁতে থাকে। উদ্ভিদের ক্লোরোফিল এ মূল ধাতু থাকে কোনটা, ম্যাগনেসিয়াম, ক্লোরোফিলের সেন্টার পার্টে থাকে। আচ্ছা, রক্তের হিমোগ্লোবিনে থাকে লোহা বা আয়রন। ভিটামিন B12 কোন ধাতু থাকে, সেটা কোবাল্ট। হ্যাঁ, আতশবাজিতে সবুজ রঙের যে আলো তৈরি করে, এটা ছটা তৈরি করে, তার জন্য ব্যবহার করা ধাতু তার নাম হচ্ছে বেরিয়াম। ওকে, আতশবাজিতে লাল রঙের যেটা ছটা তৈরি হয় তার জন্য হচ্ছে কি স্টোনসিয়াম মেশানো থাকে। আর সবচেয়ে কঠিন ধাতু টাংস্টেন। আর বৈদ্যুতিক বাল্বে যেটা আমরা ফিলামেন্ট হিসাবে ব্যবহার করি, ঠিক আছে, বৈদ্যুতিক বাল্ব, এটা ওয়ান লাইনার হিসাবে বানিয়ে দিয়েছি। এবারে আমরা এখন 30খানা কোশ্চেন প্র্যাকটিস করবো, 30টা MCQ এই টপিকের উপরে। তোমরা ভাববে যে স্যার এইটুকু তো থিওরি পড়লাম, তো এতগুলো কোশ্চেন, হ্যাঁ আমি বলবো হ্যাঁ, তাহলে কোশ্চেন পড়লে দেখবে এই জায়গা থেকে যা যা কোশ্চেন আসতে পারে সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এর বাইরে আর কোশ্চেন থাকবে না। এবং আমি তোমাদেরকে প্রত্যেকেই রিকোয়েস্ট করব প্রত্যেকটা কোশ্চেনে সবাই কিন্তু অ্যান্সার করার জন্য রেডি থাকো, তাই না, ভুল হোক ঠিক হোক, দেখবে তাতে কিন্তু তোমার একটা ব্রেনের একটা সিগন্যাল তৈরি হবে যে সঠিক হওয়ার প্রবণতা, এবং অ্যাকুরেসি এবং স্পিড দুটোই কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন বলেছে দেখো, বাতাস এবং জলের সাথে অত্যন্ত সক্রিয় বিক্রিয়া করার কারণ হিসাবে নিচের কোন ধাতুটি কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়, ঠিক আছে, কেরোসিনের মধ্যে আমরা ডুবিয়ে রাখি। একদম সোডিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না, যারা সোডিয়াম বলছো একদম সঠিক উত্তর। আচ্ছা, লোহার মরচে পড়া রোধ করার জন্য তারের উপর পাতলা আস্তরণ দিয়ে গ্যালভানাইজেশন করা হয়, তাই না, তাহলে লোহার উপরে কি দেওয়া হয়, একদম, তাহলে লোহার উপরে আমরা জিঙ্ক বা দস্তা, তাই না, দস্তার প্রলেপ দিই। এই তো অনেকেই পার্টিসিপেট করেছে, খুব সুন্দর। আচ্ছা, একটি সংকর ধাতু X ওজনে হালকা, শক্ত হয়, মরচে প্রতিরোধী হয়, এটি উড়োজাহাজের বডি তৈরি করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তাই না, X কে চিহ্নিত কর, তাহলে সেটা হচ্ছে পিতল, স্টেনলেস স্টিল, ব্রঞ্জ নাকি ডুরালুমিন, ঠিক আছে। দেখি যারা উড়োজাহাজ বা এরোপ্লেন তোমরা চড়েছো তো নাকি, এয়ারক্রাফট তো চড়েছো, কম বেশি তো তোমরা চড়েছো, নাহলে যারা চড়নি চাকরি পাও, দিলে চাকরি পেয়ে প্রথম মাইনের টাকাটা দিয়ে তোমরা উড়োজাহাজ চড়বে, ঠিক আছে। চাকরি পাওয়ার পরে যেটা প্রথম যে মাইনেটা ঢুকবে সেই মাইনে দিয়ে তোমরা কিন্তু কাছাকাছি কোথায় চলে যাবে, ঠিক আছে, দিল্লি মানে কলকাতা এয়ারপোর্টে বসবে, দিয়ে দিল্লি চলে যাবে, ঠিক আছে, আবার দিল্লি গিয়ে একটু ঘুরলে দেখলে আবার চলে আসবে, ঠিক আছে, বেশি খরচা হবে না, ওই 15,000 টাকার মধ্যে হয়ে যাবে যাতায়াত, আগে থেকে টিকিট কেটে নেবে, ঠিক আছে, ঠিক আছে। আর দিয়ে ছবি তুলে আমাকে পাঠাবে যে দেখুন স্যার চাকরি পেয়েছি, দিয়ে আপনি বলেছিলেন উড়োজাহাজে চড়তে, উড়োজাহাজে চড়ছি,
ঠিক আছে, ছবি পাঠাবে আমার, আমি দেখবো তখন। মনে থাকবে তো তোমাদের চাকরি পেলে? না, সব ভুলে যাবে। স্যার চাকরি পেলে আগে, স্যার ওগুলো স্বপ্ন, ওগুলো স্বপ্ন স্যার। ওগুলো স্বপ্ন না। স্যার আগে হচ্ছে কি গাড়ি করব, গাড়ি গাড়ি কিনবো, বাড়ি করব, কেউ আবার বলবে স্যার বিয়ে করব, তাই না? যাই হোক, সেগুলো আলাদা ব্যাপার। চলো, তাহলে এখানে এক্স যে ধাতুর নামটা আমাদেরকে জিজ্ঞাসা করছে, তাহলে সেটার নাম কি হবে? তাহলে সেটার নাম হচ্ছে কি তোমার ডুরালুমিন। অপশন হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এবার বলছে, দেখো কোশ্চেন নাম্বার 4, ধাতুর কোন বৈশিষ্ট্যের কারণে তাকে টেনে সরু তারে পরিণত করা যায়, তাই না? ধাতুর কোন বৈশিষ্ট্যের কারণ? তো এটা তোমরা সবাই বলতে পারবে, এটাকে বলা হচ্ছে কি তোমার অপশন বি, তাই তো? অপশন বি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর, ডাক্টিলিটি, তাই না? একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 5, একজন বিজ্ঞানের শিক্ষক দেখালেন যে একটি ধাতব মৌল ওয়াইকে ছুরি দিয়ে সহজে কাটা যায় এবং এটি ঠান্ডা জলের সাথে তীব্র বিক্রিয়া করে। মৌলটি ওয়াই হচ্ছে কি? লোহা, পটাশিয়াম, তামা, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে কি হবে বলো? একদম, তাহলে উদাহরণ হচ্ছে কি তোমার পটাশিয়াম, তাই না? যারা বি বলেছো একদম সঠিক। স্যার এটা সোডিয়ামও হবে স্যার, এটা সোডিয়ামও হবে। দেখো এখানে বলেছে যে ঠান্ডা জলের সাথে তীব্র বিক্রিয়া করে, সোডিয়ামও বিক্রিয়া করতে পারে। দাঁড়া, সোডিয়াম তো এখানে অপশানে নেই, আমি আর ভাববো কেন। যাই হোক, আমি বললাম যে সোডিয়ামও আছে। দেখো তাহলে এটা পটাশিয়াম, মানে আর কি এটার সাথে সোডিয়ামও দুই অ্যান্সার হতে পারে। একদম। আচ্ছা, যারা ক্লাস করছো তোমরা বলো তো, তোমাদের ক্লাস ভালো লাগছে তো? মানে থিওরি প্লাস এমসিকিউ যে করাচ্ছি, হ্যাঁ মাঝে মাঝে হয়তো তোমাদেরকে একটু ইয়ার্কি করছি, বাট ক্লাস ভালো লাগছে তো? তোমরা জানাও তো, ঠিক আছে তো? বা কোশ্চানের টাইপ কেমন, কোশ্চান কেমন লাগছে বল? কোশ্চান ঠিক আছে তো? কোশ্চান ঠিক লাগছে? আচ্ছা, এই যে আমি এটা জিজ্ঞাসা করলাম, এটাকে পেডাগজির ভাষায় কি বলা হয়? তোমরা তো সবাই বিএড করেছো, এই যে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এটাকে পেডাগজির ভাষায় কি বলা হয়? যাই হোক, তাহলে যখন যখন তোমরা টিচার হবে তোমরা কিন্তু এরকম করবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 6। দেখো নেক্সট বলছে, দেখো যে কোশ্চেন নাম্বার 6 বলেছে যে পিতল নিচের কোন কোন উপাদান ধাতুগুলির একটি সমসত্ব মিশ্রণ। মানে মোদ্দা কথা হচ্ছে পিতল কি কি দিয়ে তৈরি হয় আর কি। পিতল, দেখো পিতল হচ্ছে কি, আমরা একটু আগে বললাম যে এটা তামা এবং দস্তা, তাহলে তামা দস্তা রয়েছে অপশন বি তে। আমি দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু অপশন বি বলেছে, তাই না? প্রত্যয় থেকে শুরু করে চুমকি, তুহিন, মামনি, সাথী, বিশ্বাসগিরি, কাকলি হাজরা, অর্পিতা, সুপ্রাণ, সুশোভন, তাই না? সৌমাল্য, মনিরুল, ঠিক আছে, সবাই কিন্তু সঠিক উত্তরই বলেছে। আচ্ছা, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক একটি প্রোটিন থাকে যা নিচের কোন ধাতব আয়নে সমৃদ্ধ থাকে, তাই না? তাহলে এটাকে হচ্ছে তোমরা সবাই জানো লোহা, এটা আর বেশি কিছু আলোচনা করার নেই, এটা লোহা সবাই জানো। সাধারণ ধাতুগুলি ঘরের তাপমাত্রায় কঠিন হয় এবং নিচের কোনটি এর ব্যতিক্রম এবং তরল অবস্থায় থাকে? এটাও সবাই পারো তোমরা, এটা পারো হবে উত্তর, মার্কারি। চলো, বিস্কিট, চকলেট এবং ওষুধের মতন খাদ্য সামগ্রী কোন ধাতু দিয়ে পাতলা ফয়েলে মুড়ে রাখা হয়? তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল। চলো নেক্সট। এবার বলেছে, দেখো লোহা মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন যার জন্য একই সাথে কোন দুটির উপস্থিতি আবশ্যক, তাই না? একসাথে কোন দুটির উপস্থিতি আবশ্যক বলো? একদম, তাহলে এটাও কিন্তু অপশন বি হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অক্সিজেন এবং জলীয় বাষ্প। চলো এবারে আমরা একটু ঢুকে যাচ্ছি আমাদের বিবৃতি এবং কারণ, অর্থাৎ হচ্ছে কি অ্যাসারশন রিজিয়ন, বিভাগ বি। দেখতে পাচ্ছ আমি বিভাগ আলাদা আলাদা করে দিয়েছি, এটা বিভাগ বি। একটু ভেবে বলবে, হ্যাঁ, না ভেবে বললে উত্তর ভুল হয়ে যায়, একটু ভেবে বলবে। দেখো এখানে অ্যাসারশন বলেছে সোডিয়াম ধাতুকে কেরোসিন তেলের নিচে ডুবিয়ে রাখা হয়, সোডিয়াম বাতাসে উপস্থিত অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে। অপশন এ বলেছে দুটোই সত্য এবং হচ্ছে কি আর এর হচ্ছে সঠিক বর্ণনা করছে, দুটোই সত্য কিন্তু আর সঠিক বর্ণনা করছে না, দুটোই মিথ্যা, নাকি এ সত্য আর মিথ্যা? এগুলো একটু ভেবে বলবে, হ্যাঁ
একটু ভাবিয়া উত্তর বলিবে, ঠিক আছে, নাহলে ভুল হইয়া যাইবে। একদম, যারা দেখো আমি বললাম না একটু ভাবিয়া উত্তর বলিবে, দেখো ঋতুপর্ণা অলরেডি ভুল করে ফেলেছে, দেখতে পারলে? আমি জানি যে কিছু জন আছে যারা ভুল করবেই। তো এখানে যারা যারা অপশন এ বলেছো তারা কিন্তু সঠিক উত্তর বলেছো। দেখো এটা কিন্তু দেখো বলেছে যে সোডিয়াম ধাতুকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়, তাহলে এটা ঠিক আছে। আর সোডিয়াম বাতাসের হচ্ছে উপস্থিতি অক্সিজেন, এটা ঠিক আছে। এবং এর হচ্ছে বর্ণনা করছে, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 2টাও ভাবিয়া উত্তর করিবে, নাহলে ভুল হইয়া যাইবে। ঠিক আছে, দেখো বলে যে সোনা এবং রূপো গহনা তৈরিতে ব্যবহৃত হয়। সোনা এবং রূপো অত্যন্ত সক্রিয় ধাতু, ঠিক আছে, ভাবিয়া উত্তর করিবে। এই যে সন্দীপন ভুল করে ফেলেছে। এটা যারা অপশন সি বলেছে একদম সঠিক উত্তর, ঠিক আছে, সি। এটা ঠিক আছে, বিটা ভুল আছে, কেন বলো দেখি? এটা হচ্ছে কি তোমার রিয়েক্টিভ হচ্ছে কি মেটাল নয়, এরা হচ্ছে কি তোমার নোবেল বা লিস্ট রিয়েক্টিভ মেটাল। এটা হচ্ছে কি তোমার নোবেল বা লিস্ট রিয়েক্টিভ মেটাল, ঠিক আছে। তাহলে এটা ভুল আছে, তাহলে এটা ভুল আছে, তাহলে উত্তর হয়ে যাবে কি? দেখো এ ট্রু আর ফলস। বুঝতে পারলে? যারা হচ্ছে কি অপশন সি করেছো তারা সঠিক। আমি তোমাদেরকে বারবার বলছি যে ভেবে উত্তরটা করো, হ্যাঁ, ঠিক আছে। তো মানে ভালো লাগছে এবারে তোমাদের, মানে তোমরা যেটা চেয়েছিলে সেটা পেয়েছো তো? এইভাবেই তোমরা চেয়েছিলে তো নাকি? এইভাবেই চেয়েছিলে তো? দেখো এইগুলো করলে না দেখবে তোমাদের মধ্যে মানে বোধগম্যতা বাড়বে আর কি, দেখবে তখন ভুল হবে না, ঠিক আছে। এখন ভুল করছো, দেখবে এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবে আর ভুল হবে না। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো যে তামা বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত হয়। তামার বৈদ্যুতিক পরিবাহিতা উচ্চ এবং এটি তোমার হচ্ছে কি ডাক টাইপ। এখনো পর্যন্ত সবাই এ বলছে, কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, শুধু শিখা বলেছে বি। আচ্ছা নেক্সট। আর সবাই এ, শিখা শুধু বলেছে বি আর সবাই এ। দেখো তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার, দুটোই ঠিক আছে। এবং আর হচ্ছে কি তোমার এর বর্ণনা করছে, তাই না? অপশন এ যারা বলেছে একদম সঠিক। শিখা বাবা একটু তোমার ভুল হয়ে গেল, ঠিক আছে। চলো দেখো নেক্সট। কোশ্চেন নাম্বার 4 বলে যে খাবার মুড়ে রাখার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়, এটা তো ধ্রুব সত্য। আচ্ছা, অ্যালুমিনিয়াম অত্যন্ত নমনীয় এবং এতে পাতলা চাদরে পরিণত করা হয়, ঠিক আছে। চলো কি হবে? আমি একটা ধরিয়ে দিয়েছি, তাই না? একটা বলে দিয়েছি, আমি একটা বলে দিয়েছি, দেখি। মানে আমি খুশি যে কে ভুল বলছে, ঠিক আছে। এই পাওয়া গেছে একজনকে, একজনকে পাওয়া গেছে। মমিতা বাবা, এটা এটা বি হবে না, এটা এই হবে, তাই না? দেখো এই যে আমরা খাবার মুড়ছি মানে কি, তাহলে নিশ্চয়ই পাতলা হতে হবে না? পাতলা হলে তো তুমি মুড়তে পারো। ধরো দেখা গেল যে তুমি হচ্ছে কি এমন একটা ধাতুকে নিলে যেটাকে তুমি মানে খাবারটাকে মুড়তে পারছো না শক্তের কারণে, তাহলে যেহেতু অ্যালুমিনিয়াম হচ্ছে নমনীয় এবং পাতলা চাদরে পরিণত করা যায়, ফলে আমরা তাকে হচ্ছে কি খাবার মুড়ে রাখার জন্য ব্যবহার করতে পারি, তাই না? তাহলে এটা অপশন এই হবে। চলো দেখো নেক্সট। কোশ্চেন নাম্বার 5 মরুভূমির তুলনায় উপকূলীয় অঞ্চলে লোহার জিনিসে দ্রুত মরিচা পড়ে। উপকূলীয় অঞ্চলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। দেখি কে বলতে পারে, কে বলতে পারে? একদম 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 তোমরা সঠিক। অপশন এ ইজ দ্য রাইট আনসার, এ ইজ দ্য রাইট। চলো কোশ্চেন নাম্বার 6 বলেছে উড়োজাহাজের বডি তৈরির জন্য খাঁটি অ্যালুমিনিয়ামের চেয়ে ডুরালুমিন পছন্দ করা হয়। ডুরালুমিন খাঁটি অ্যালুমিনিয়ামের চেয়ে হালকা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী, ঠিক আছে। তাহলে কি হবে? ইয়েস ইয়েস ইয়েস, গুড গুড, এই তো একদম একদম অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? তাহলে দুটোই কিন্তু সত্য, একদম।
চলো কোশ্চেন নাম্বার 7। দেখো বলেছে স্কুলের ঘন্টা কাঁসা বা পিতলের মতন ধাতু দিয়ে তৈরি করা হয়। ধাতুগুলি সোনোরাস আঘাত করলে একটি নির্দিষ্ট সুরযুক্ত শব্দ উৎপন্ন করে। কি হবে? একদম একদম অপশন এ ইজ দ্য রাইট আনসার। একদম যারা যারা অপশন এ বলেছো একদম সঠিক উত্তরই বলেছো। আচ্ছা কোশ্চেন নাম্বার 8। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার পাইপের উপর দস্তার প্রলেপ দেওয়া হয়। দস্তা লোহার চেয়ে কম সক্রিয় এবং এটি অক্সিজেনকে লোহার সংস্পর্শে আসতে বাধা দেয়। তাহলে এটা কি হবে দেখি। কে আছো জোয়ান হো আগুয়ান দেখি। আচ্ছা আমি একটু হিন্টস দেব, তোমাদের উত্তর কিন্তু ঠিক হচ্ছে না, তোমাদের উত্তর কিন্তু ঠিক হচ্ছে না। স্যার এই পদ্ধতি আপনি আগেও ব্যবহার করেছেন স্যার। না ঠিক হচ্ছে না কিন্তু। এটা সি হবে বাবা, এটা সি হবে। কেন সি হবে না? এটা ঠিক আছে, বি এরটা হচ্ছে আরেরটা হচ্ছে তোমার ভুল আছে। কেন ভুল আছে বলে দিচ্ছি দাও। এই যে দশটা হচ্ছে কি লোহার চেয়ে কম সক্রিয় বলেছে না, এটি অক্সিজেনকে লোহার সংস্পর্শে আসতে দেয় না, এই সক্রিয়তার কারণে এটা ঠিক নয়। মানে জিঙ্ক হচ্ছে কি অ্যাকচুয়ালি মোর রিয়েক্টিভ দেন আয়রন, কিন্তু এটা হচ্ছে কি অ্যাক্টিং এ যে স্যাক্রিফিশিয়াল অ্যানোড হিসাবে কাজ করে। ঠিক আছে মনে রাখবে, জিঙ্ক হচ্ছে কি হিসাবে কাজ করে, জিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে কি তোমার স্যাক্রিফিশিয়াল অ্যানোড, যার কারণে এটা কিন্তু মানে মরিচা পড়তে দেয় না, এই কারণে নয়। তো যার কারণে স্যাক্রিফিশিয়াল মানে কি স্যার? মানে এটা হচ্ছে কি তোমার অ্যানোড মানে কি বলেছিলাম, যখন পজিটিভ চার্জ হয়ে যাবে না, মানে এটা হচ্ছে মোর রিয়েক্টিভ, মানে এত পরিমাণে হচ্ছে কি তোমার ইয়েকে কি বলে অক্সিজেনকে ক্যাচ করে নেবে, ফলে সেটার তোমার লোহা পর্যন্ত পৌঁছতে দিবে না। ঠিক আছে, বেশি রিয়েক্টিভ হওয়ার কারণে জিঙ্ক কি করছে না তোমার আগে পজিটিভ হয়ে যাচ্ছে, মানে জেডএন 2+ কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে কেন না যেহেতু সে অ্যানোড কথা বলছি আমরা, মানে এটা হাইলি রিয়েক্টিভ হয় আর কি, হাইলি রিয়েক্টিভ, ফলে সে হচ্ছে কি আগে হচ্ছে কি তোমার অ্যানোডে কনভার্ট হয়ে যাচ্ছে। ফলে মানে যেহেতু হচ্ছে কি মানে এই যে তোমরা পড়েছো না একটু, যারা বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমরা একটু খেয়াল করো তো, এই যে আমরা একটু পড়ো না লেগ হিমোগ্লোবিনের নাম মনে পড়ছে, ওখানে দেখবে ও কি করে একটা অক্সিজেন মানে ফ্রি বা স্ক্যাভেঞ্জিং অ্যাটম হিসাবে কাজ করে, অক্সিজেনটাকে খেয়ে নেয়, ফলে অক্সিজেন মানে ফ্রি একটা এনভায়রনমেন্ট তৈরি করে, ফলে সেখানে কি হয় না ওই নাইট্রোজেনের এনজাইমটা সে নাইট্রোজেন ফিক্সিং করতে পারে, তাই না? তো ঠিক একইভাবে এখানে জিঙ্ক কি করছে না হাইলি রিয়েক্টিভ হওয়ার কারণে ও কি করছে না অক্সিজেনগুলোকে নিয়ে সে হচ্ছে কি Zn+2+ কনভার্ট হয়ে যাচ্ছে, ফলে তাহলে সেখানে লোহা আর মরচে পড়ছে না। ক্লিয়ার? তোমরা বুঝতে পারলে কি না তোমরা একটু জানাও তো, আমাকে জানাও তো। আচ্ছা আর ঠিক আছে তো, মানে ক্লাস ঠিক আছে তো, তোমরা বুঝতে পারছো তো, মানে ভালো লাগছে তো, এইটুকু জানাও তো, ভালো লাগছে তো? ওকে ওকে ঠিক আছে, চলো চলো। দেখো আমি এসএসসির সময়ও বলেছিলাম, আমি আপার প্রাইমারির সময়ও বলছি, দেখো তোমাদেরকে যারা আমাদের প্রথম স্টুডেন্ট না, প্রায় কত গো সন্দীপন 1 বছরের পেরিয়ে গেল না আমাদের পড়ানো, কতদিন হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার তা তো হচ্ছে। আচ্ছা আমি স্যার আপনার কাছে ঢুকেছি হচ্ছে ওই এসএসসিটা যখন শুরু হচ্ছিল, মানে ওই একদম ফার্স্ট দিন থেকেই পড়েছি। আচ্ছা, তাহলে ওটা প্রায় কত তারিখে 1 শুরু বছর। হয়েছিল ওটা? আচ্ছা এই যে দেখো তোমার হচ্ছে 1 জুন 2025। এবারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে শোনো, তোমাদের কাছ থেকে কত টাকা ফিস নিয়েছিলাম? 2000 টাকা। না না এই যে আপার প্রাইমারি আপার প্রাইমারি এখন ওই জন্য হ্যাঁ 1200 টাকা নিয়েছিলেন। 1200 টাকা। কমার্স পড়েছো তোমরা? কমার্স পড়েছো? হ্যাঁ অনেকদিনই হয়ে গেছে। 1 বছর প্রায় হয়ে গেল। হ্যাঁ 1 বছর হয়ে তাহলে গেছে। 100 টাকা করে মান্থলি নিচ্ছি আমি, তাই না? তাই না? তো অতএব হচ্ছে কি মানে আর কি তোমাদেরকে ক্লেম করেছি, এবং যেহেতু তোমাদেরকে বলেছি যে পরীক্ষা, স্যার এখন তো আপনি অনেক কমিয়ে দিয়েছেন, এটা আমাদের সাথে না ইনসাফি হলো স্যার। না 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 ইনসাফি না, আমি একটু বলে দিচ্ছি শোনো। এবারে এই যে তোমরা যে 1 বছর পড়েছো, এরা যে এখন ঢুকেছে, তাহলে
আমাকে বলো। তোমরা 1 বছর ধরে পড়ছো 1200 টাকায়, আর ওরা হচ্ছে কি 800 টাকা বা হচ্ছে 900 টাকায় বা 1000 টাকায় তারা হচ্ছে কি এবার থেকে শুরু করেছে, তাই না? এটা ভাবো তোমরা। তো অতএব হচ্ছে কি, মানে তোমাদেরকে বলেছি যে পরীক্ষা পর্যন্ত পড়াবো, পরীক্ষা পর্যন্তই চল, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? পরীক্ষা পর্যন্তই চল। চলো দেখো, এবার দেখো কোশ্চেন নাম্বার 9। দেখো, না না, অনেকে হচ্ছে কি এই জিনিসটা বলে, আমি এই জন্য বলতে বাধ্য হলাম, তাই না? মানে এই যে 11-12-এর যে ফিসটা বা 9-10-এর ফিসটা আমি যা যা রেখেছি, ওটা যদি 1 বছর পড়ানো হয় দেখবে সেই 100-150 টাকা করে মান্থলি করছে, তাই না? অনেকে তোমাকে মান্থলি নিয়ে নেয় বলে শুনতে অসুবিধা হয়, দেখবে যারা হচ্ছে কি এমনি একটা সাবজেক্টের পড়ায় দেখবে তারা 700 টাকা 1000 টাকা করে মান্থলি। পুরোনো স্টুডেন্টদের একটু ডিসকাউন্ট দিন স্যার। এই যে আমি যাতে করে এই কথাটা না বলার জন্য বললাম। দেখো, এমনি এমনি 700 টাকা বা 1000 টাকা করে আমি জানি যারা পার্সোনালি টিউশন পড়ায় তারা নেয়, মান্থলি নেয়। তাহলে যখন তুমি এসএসসির জন্য 1 বছর পড়বে, তোমার কত টাকা হচ্ছে দেখো, 12,000 টাকা 15,000 টাকা হচ্ছে। আর তুমি এখানে কত দিচ্ছ? 2500 টাকা দিচ্ছ, তাই না? দিয়ে কবে কত পড়বে না, একদম একদম পুরো পরীক্ষা পর্যন্ত পড়বে, তাই না? আমি জাস্ট তোমাদেরকে 2500 কোথায়, আমাদের আমাদের দুটো মিলে স্যার 5.5 হয়ে যাচ্ছে। এবারে তুমি যে কোনো যার বেশি মনে হচ্ছে সে একটা নেবে, কাউকে তো জোর করানো হচ্ছে না, তাই না? 12,000 টাকার থেকে তো 5,500 টাকা কম না বেশি? 12,000 টাকা থেকে হ্যাঁ, এটা কম। তাহলে তো এই জায়গা হচ্ছে কি, একটু তোমরা গণনা করতে জানলে বুঝবে যে মান্থলি তোমাদেরকে মানে এই যে আপার প্রাইমারি দেখবে মান্থলি লাস্টে দাঁড়াবে যারা প্রথম থেকে আছে তারা হয়তো 50 টাকা, সে মাসে ক্লাস করছে 50 টাকা দিয়ে, তাই না? তো ওতে হচ্ছে কি, সবটা ভেবেই, তোমাদের কথা ভেবেই করা হয়েছে। আমি এই রিসেন্ট হচ্ছে কি দেখো ওয়েবসাইট বা তোমার হচ্ছে কি অ্যাপ্লিকেশন লঞ্চ করতে হয়েছে, ওর জন্য হিউজ টাকা খরচা হয়েছে, বুঝতে পারলে? তো সেগুলো তো তোমার সার্ভার কিনতে হয়েছে, তাই না? এমনি বা তোমার হচ্ছে কি স্পেস কিনতে হয়, বুঝতে পারলে? এখানে নির্দিষ্ট ক্লাস রাখার জন্য স্পেস কিনতে হয়। তো অতএব হচ্ছে কি, সেগুলোর জন্য আগে ছিল 199, 2,000 টাকা নেওয়া হয়েছিল, এবারে 2500 টাকা নেওয়া হচ্ছে। আর তোমার হচ্ছে কি 11-12-এ 3,000 টাকা নেওয়া হচ্ছে, এইটা পার্থক্য। এবারে তার জন্য খরচা আছে বাবা, মেনটেনেন্স করতে হচ্ছে ওয়েবসাইট। চলো দেখো নেক্সট। ওগুলো থাক বাবা, ঠিক আছে, ওগুলো টাকা পরিমাণ থাক, সুপ্রাণ। চলো এবার তুমি কি বানাবে? দেখো কোশ্চেন নাম্বার 9। এবার বলছে দেখো, ক্লিনিক্যাল থার্মোমিটার একমাত্র ধাতু হিসাবে পারদ ব্যবহার করা হয়। পারদ তাপের সুপরিবাহী এবং ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। বলো কি হবে উত্তর? ক্লিনিক্যাল থার্মোমিটারে একমাত্র ধাতু হিসাবে পারদ ব্যবহার করা হয়। পারদ তাপের সুপরিবাহী এবং ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। বলো কি হবে? ইয়েস, যারা অপশন এ বলেছো তারা ঠিক। সি হবে না, সি হবে না বাবা। এটা কি হবে? সি হবে। এ তোমার হচ্ছে কি এ হবে, সি হবে না, এ হবে। হ্যাঁ, চলো কোশ্চেন নাম্বার 10। এবারে বলেছে যে স্টেনলেস স্টিলের সহজে মরচে পড়ে না। স্টেনলেস স্টিল হলো লোহা, কার্বন, ক্রোমিয়াম এবং নিকেলের মিশ্রণে তৈরি একটি সংকর ধাতু। কি হবে বলো? একদম, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটাও এ হবে। আচ্ছা, এবারে আমরা রেখেছি দেখো পার্ট 3, যেটা বিভাগ 3, এটা যে বিজ্ঞান এবং একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো 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 বলো। বলছি স্যার 9-এর প্রশ্নটা ওই পারদের যেটা, আমি তো পারদ তাপের সুপরিবাহী লেখা আছে, কিন্তু পারদ তো তাপের কুপরিবাহী। ঘরের তাপমাত্রায় তরল থাকে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তো একটা সুপরিবাহী লেখা আছে, তো ওটা তো ফলস হবে। না মানে এটা হচ্ছে কি পুরোটাই কি মানে অপরিবাহিত নয়, মানে কিছুটা করে, যেহেতু তোমার একদম কুপরিবাহিত কি হয় সেরকম হয় না, তো সেই সাপেক্ষে বলা হয়। না স্যার, আপনি থিওরিটা স্যার একটু ইন্টারাপ্ট করছি, আপনি থিওরিটা পড়ানোর সময় বললেন যে তড়িতে, না তড়িতের পরিবাহী বললেন স্যার, তখন explain করলেন যে পড়ানোর সময় আমিও বলেছিলাম এটা। হ্যাঁ মানে তখন স্যার বললেন যে তড়িতের কুপরিবাহী, তাপের ক্ষেত্রে সুপরিবাহী, মানে হ্যাঁ মানে স্যার ওই জায়গাটা একটু থিওরিটা একটু ঠিক করে দেন, মানে ওই জায়গাটা না আমিও বলেছিলাম, মানে ওটা একটু যাই হোক, তাহলে এখন বুঝতে পেরেছো তো, যেহেতু হচ্ছে কি আমরা এই যে পারদ হচ্ছে কি, আমি বলে দিচ্ছি শোনো, আমরা যে থার্মোমিটারে যখন তাপ পরিমাপ করি না,
তো তখন কি হয়, তাপটা পেলে তো পারদের প্রসারণ ঘটছে, তাহলে তাপের কিন্তু সুপরিবাহী। তড়িতের কথা আমি তখন বলেছিলাম, ঠিক আছে। তো সেই সাপেক্ষে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো দেখো, একদম কোনো ডাউট হলে বা কোনো কিছু মনে হলে তোমরা জিজ্ঞাসা করে নেবে, বা কোনো জায়গায় আমারও ভুল হতে পারে, তাই না। আমি যে একদম সবই ঠিক জানি সেরকম নয়, কোনো জায়গায় কিছু সমস্যা হলে তোমরা স্যার, ওই আপনি যেখানে থিওরিতে লিখেছেন না পারদের ওই ব্যাপারটা, সেখানে যদি আপনি আরেকবার মেনশন করে দেন যে তড়িতের ক্ষেত্রে কুপরিবাহী আর তাপের ক্ষেত্রে সুপরিবাহী, তাহলে বোধহয় আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি করে দেবো, ঠিক আছে, পাঠানোর সময় করে দেবো। দেখো এবারে পার্ট 3 দেখো, এখানে সায়েন্স থেকে পেডাগজি আমরা এই চ্যাপ্টারতেই রেখেছি, ঠিক আছে। মানে সব রকম ভাবে দেখো ক্লিয়ার হয়ে যাবে, মানে নর্মাল সায়েন্সের কোশ্চেনও করালাম, তোমার অ্যাসারশন রিজন থেকেও করালাম। আবার হচ্ছে কি দেখো, এখানে আমরা কি করব না, দেখো হ্যাঁ দেখো, তারপরে হচ্ছে কি আমরা এখানে কি করব না, তোমার পেডাগজিক্যাল এমসিকিউও করা, ঠিক আছে। চলো, এখানে বলেছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ধাতুর নমনীয়তা ধারণাটি বোঝানোর জন্য একজন শিক্ষকের পক্ষে নিচের কোন পদ্ধতিটি সবচেয়ে উপযুক্ত। দেখি কার কত বুদ্ধি আছে, কার কত বুদ্ধি আছে। একদম, তাহলে এটা অপশন বি যারা বলেছে একদম সঠিক উত্তর। শিক্ষার্থীদের একটি লোহার পেরেক এবং এক টুকরো কয়লাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পর্যবেক্ষণ করতে বলা হবে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। চলো কোশ্চেন নাম্বার 2। স্যার একটা কথা বলবো। বলো বলো। মানে এই পেডাগজিক্যাল উত্তরগুলো না অ্যাকচুয়াল মানে শ্রেণীকক্ষে যেটা পড়ানো হয় এটা ঠিক তার উল্টোটা পড়ানো, মানে উত্তরটা সঠিক হয়। মানে একটা জিনিস আমি এতদিনে বুঝতে পারলাম। হ্যাঁ, নর্মালি কিন্তু টিচাররা কিন্তু এগুলো করে না, নর্মালি টিচাররা কিন্তু ওই ছবি দেখায় বইতে, কিন্তু সেইটা করলে ভুল হয়ে যাবে উত্তর, কিন্তু এইটা করতে হবে উত্তর। হ্যাঁ দেখো এবারে কোশ্চেন নাম্বার 2। ঠিক কিনা বলুন আপনি। হ্যাঁ একদম একদম। দেখো ধাতু ও অধাতু অধ্যায়টি পড়ানোর সময় একজন শিক্ষক প্রশ্ন করলেন, বৈদ্যুতিক তার যদি তামার মানে তোমার হচ্ছে কি বদলে কাঠ দিয়ে তৈরি হতো তবে কি হতো। এই প্রশ্নটির উদ্দেশ্য হলো কি, তাই না? বলো কি হবে বলো। ইয়েস, যারা সি বলেছে একদম সঠিক। শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক এবং সৃজনশীল চিন্তা ভাবনার বিকাশ ঘটান, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 3। সব ধাতুই কঠিন এবং শক্ত। শিক্ষার্থীদের এই ভুল ধারণাটি দূর করতে একজন বিজ্ঞান শিক্ষকের পাঠ পরিকল্পনায় কোন উদাহরণটি অন্তর্ভুক্ত করা উচিত, তাই না? ইয়েস ইয়েস ইয়েস, গুড গুড গুড। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ হচ্ছে কি তোমরা জানো মার্কারি হচ্ছে কি তোমার কি হয়, মার্কারি লিকুইড, আর সোডিয়ামটা কি হয়, সোডিয়ামটা হচ্ছে কি সফট, তাই না? সোডিয়ামটা হচ্ছে কি সফট নরম, আর মার্কারিটা হচ্ছে কি তোমার তরল, তাই না, লিকুইড। দেখো এবার বলছে এনসিএফ 2005 অনুযায়ী আপার প্রাইমারি স্তরে বিজ্ঞান শিক্ষার মূল ফোকাস হওয়া উচিত কি? একদম অপশন বি, তাই না, শ্রেণীকক্ষের শিক্ষাকে স্কুলের বাইরে জীবনের সাথে যুক্ত করা। চলো কোশ্চেন নাম্বার 5। একজন শিক্ষক ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর মাধ্যমে ধাতু ক্ষয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা যাচাই করতে চান, নিচের কোন কাজটি সবচেয়ে উপযুক্ত? বলো কি হবে। একদম, তাহলে অপশন বি। তাহলে এখানে কি হবে, এক সপ্তাহ ধরে বিভিন্ন পরিবেশে যেমন শুষ্ক, ভেজা, নুন জলে মরচে পড়ার পরীক্ষা পর্যবেক্ষণ এবং রেকর্ড করা একটা প্রজেক্ট দেওয়া, ঠিক আছে। একটা আপার প্রাইমারি পরীক্ষাটা হয়ে যাক, কি বলো, অনেক ছেলে মেয়ে কিন্তু চাকরি পেয়ে যাবে, তাই না? দীর্ঘদিন কিন্তু হচ্ছে কি অনেকেই তোমরা বসে আছো, খুব খারাপ লাগে, একটা পরীক্ষা হয়ে যাক, তাই না? এটা একটা হলে মানে শান্তি হয়, মানে বাঁচা যায় আর কি। একটা পরীক্ষা হয়ে যাক, অনেকেই পেয়ে যাবে তোমরা, তাই না? বেকার জীবনের কষ্টটা অনেক কষ্ট, তাই না? একটা পরীক্ষা হয়ে যাক, তাই না? একটা হয়ে গেলে তোমরা কিন্তু বেরিয়ে যাবে, আমি জানি তোমাদের ম্যাক্সিমাম জন তোমরা বেরিয়ে যাবে, মানে পেয়ে যাবে আর কি, ঠিক আছে। যাই হোক, দেখো কোশ্চেন নাম্বার 6। স্যার এসএলএসটিটা স্যার এই 10 নম্বরের মানে ফ্যাক্টরটা না থাকলে স্যার আমরা অনেকেই পেয়ে যেতাম স্যার। হ্যাঁ এটাও ঠিক, 10 নম্বরটা না থাকলে তোমরা অনেকেই পেয়ে যেতে, তাই না? মানে ভাবো একটা রাজনৈতিক দল মানে কত মানুষের জীবনটাকে নষ্ট করে দিয়ে গেল, ভাবো, তাই না? এবারে এত সহজে কি ওরা হচ্ছে কি তোমার মাপ পাবে? ওরা কিন্তু দেখবে বাহ্যিকভাবে যদি নাও তোমরা দেখতে পাবে যে না হলেও ওরা কিন্তু হচ্ছে কি দেখবে মানে পুরো আমাদের জীবনটাকে নিয়ে পুরো গিনিপিগ হিসেবে ওরা অনেক treat করবে। অনেক অনেক জীবনটা নষ্ট হয়ে গেল, অনেক জীবন,
তাই না? মানে সামান্য হচ্ছে কি একটা জিনিস, ওরা ওরা কি করলো আলটিমেট দেখো, না ক্ষমতা থাকলো, না পাওয়ার থাকলো, না টাকা পয়সা থাকলো, যেমন ছিল তেমনই হলো, তাই না? যে অবস্থায় সেই ছিল মানে সেই সেই কুঁড়ে ঘরেই ছিল, সেই সেই কুঁড়ে 21 ঘরেই সালে পাস করেছি, তারপরে স্যার একটা এসএসসি ঠিকঠাক ভাবে দিতে পারলাম না, মানে একটা হলেই তাও এরকম। সেই মানে এর আগেও তো শাসক দল ছিল, মানে এমন নয় যে তোমার বামফ্রন্টকে দেখো, হ্যাঁ বামফ্রন্ট হয়তো অনেক শেষের দিকে খারাপ করেছে, কিন্তু এতটা তো কিছু করেনি না। তো এরা মানে এরা বুঝতে পারলো না যে একটা সমাজকে এরা কতটা হচ্ছে কি তোমার মানে কিছু মানুষদেরকে পুরো পঙ্গু করে দিয়ে গেল, তাই না? তাও তোমাদের মানে এখন বয়স আমি আছে। বামফ্রন্ট যতটা সেটা নিয়ে স্যার আলোচনার বিষয় না, মানে আমার বাড়ির পাশে একজন, মানে আমার একজন দিদি হয়, সে 3বার পরীক্ষা দিয়ে, মানে প্রথমবার রিটেনে ফেল করলো, তারপরের বছর রিটেনে ফেল করলো, কিন্তু ইন্টারভিউ রিটেনে পাস করলো, ইন্টারভিউতে ফেল করলো, তারপরের বার দুটোতেই পাস করে মানে টিচার হলো। মানে এরকম উদাহরণ যে পরপর 3 বছর পরীক্ষা দিয়েছে। না না, ওটাই বলছি যে মানে দেখো, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে আমি কিন্তু মানে সহমত করি না, সেটা তোমরা জানো, দীর্ঘদিন ধরে তোমরা তোমাদের সাথে যোগাযোগ। তো যাই হোক, মানে একটা কথা হচ্ছে কি, শিক্ষা জগৎ রাজনীতি দুটোকে মানে এরা এমন করে ঘেঁটে যে সব জিনিসটাকে না, মানে যার কারণে হচ্ছে কি, সত্যি কথা বলতে কি, মানে এরা যে নতুন যারা এসে তাদেরকে যে দোষারোপ করলেও হবে না, মানে এমন একটা হচ্ছে কি কলঙ্কিত অধ্যায় করে দিয়ে গেছে, মানে এগুলোকে সে সে ফিনাইল দিয়ে ধুতে হবে আর কি, তবে কি যদি ঠিক করা যায়। না তা ঠিক তো করা যাবে না, যদি মানে ওই কিছুটা রিপেয়ার করা যায় আর কি, বুঝতে পারলে? যাই হোক, কোশ্চেন নাম্বার 6, ধাতু সংক্রান্ত একটি ক্লাসে নিচের একটি মুক্ত প্রান্ত বা ওপেন এন্ডেড প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে? তো এখানে কোনটা হচ্ছে কি জিজ্ঞাসা করা যাবে বলো? ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আগামীকাল পৃথিবী থেকে সব ধাতু অদৃশ্য হয়ে গেল, আমাদের দৈনন্দিন জীবনে এর কি প্রভাব পড়বে, এটা জিজ্ঞাসা করতে পারো। এটাকে আমরা কি বলি? ওপেন এন্ডেড কোশ্চেন, তাই না? এটা হচ্ছে কি কোনো পার্টিকুলার অ্যান্সার হবে না, প্রত্যেকটা সাপেক্ষে নিজের মতন করে উত্তর দিতে পারবে, ঠিক আছে, নিজের মতন করে, এবং সেটা সে উত্তর বলতে পারবে। চলো, কোশ্চেন নাম্বার 7, ধাতুর প্রতিস্থাপন বিক্রিয়ার পরীক্ষা করার সময় শিক্ষার্থীরা দেখলো যে জিঙ্ক কপার সালফেট দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপন করছে, কিন্তু কপার জিঙ্কে পারে না। এখানে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় দক্ষতা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কোনটা? কল্পনা, অঙ্কন, নাকি পর্যবেক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ, নাকি মুখস্থকরণ? তাহলে বুঝতেই পেরে গেছো, এখানে আর জিজ্ঞাসা করার কোনো মানেই হয় না, তাই না? যারা তোমরা অপশন সি বলেছো একদম সঠিক উত্তর, এখানে পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। চলো, কোশ্চেন নাম্বার 8, একজন শিক্ষক সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের একটি মরিচে ধরা লোহার শিকল এবং একটি চকচকে নতুন ধাতুর পেরেক দেখালেন। শিক্ষক এই জ্ঞানীয় দ্বন্দ্বটিকে ব্যবহার করেছেন, কি ব্যবহার করেছেন? একদম একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কৌতূহল জাগিয়ে তুলতে এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করতে। চলো, কোশ্চেন নাম্বার 9, একটি উচ্চ প্রাথমিক বিজ্ঞান ক্লাসে অনুসন্ধিৎসা ভিত্তিক পদ্ধতি বলতে বোঝায় শিক্ষকের উচিত কোনটা, তাই না? ইয়েস, এটাও কিন্তু অপশন বি হবে, তাই না? শিক্ষার্থীদের প্রশ্ন করতে, অন্বেষণ করতে এবং ছোটখাটো ক্রিয়াকলাপ করতে উৎসাহিত করে। আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন, ধাতুর বৈশিষ্ট্য সম্পর্কিত শিক্ষার্থীদের ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল দক্ষতা মূল্যায়ন করার জন্য কোন মূল্যায়ন সরঞ্জামটি সবচেয়ে কার্যকর, তাই না? একদম, তাহলে এখানেও বি হবে, ল্যাবরেটরির কাজের সময় পর্যবেক্ষণ চেকলিস্ট তৈরি করা, এটাও বি হবে, ঠিক আছে? যাই হোক, তাহলে আশা করি মানে এই চ্যাপ্টার থেকে যদি তোমাদের ভবিষ্যতে পরীক্ষায় কোশ্চেন আসে, আমি এইটুকু তোমাদের প্রতি বিশ্বাস রাখতে পারি, আশা করি তোমরা সবটাই সঠিক উত্তর পারবে, তাই তো? সেটা কষ্ট কোশ্চেন আসুক বা সহজ আসুক বা মিডিয়াম আসুক, যাই আসুক না কেন, আশা করি তোমরা হচ্ছে কি সবাই পারবে, তাই তো? স্যার আগেরবার যে নোটটা দিয়েছিলেন ওইটাও স্যার খুব ভালো নোট ছিল, মানে ধাতুর যে আগের নোটটা দিয়েছিলেন। হ্যাঁ হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার বলছি যে পিএসসি যে 100 কোশ্চেনের যে একটা পিডিএফ দিয়েছিলেন, ওর একটু অ্যান্সার কিটা দিয়ে দিবেন, একটু মিলাতে হবে। ওটা মানে ওটা যারা কোর্সে রয়েছে তারাই পাবে বাবা, ঠিক আছে? পিএসসির কোর্স যেটা রয়েছে না আপনি কি পিএসসি ক্লাস করাচ্ছেন? হ্যাঁ, বহুদিন থেকে চলছে, তো পিএসসি চলছে, গ্রাম পঞ্চায়েত চলছে, আমাদের অনেকগুলো বেশ চলছে, তোমাদেরকে বলে দিচ্ছি শোনো। গ্রাম পঞ্চায়েতের, হ্যাঁ গ্রাম পঞ্চায়েত চলছে। না 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 না, পিএসসি মিসলেনিয়াস চলছে, গ্রাম পঞ্চায়েত চলছে, এই যে তোমাদের আপার প্রাইমারি চলছে, এসএসসির হচ্ছে কি ইন্টারভিউ চলছে, তারপর হচ্ছে কি তোমার সেট চলছে,
তারপরে হচ্ছে কি তোমার এই যে রিসেন্ট হচ্ছে কি তোমার SLST 3 চলবে, SLST 3, বুঝতে পেরেছি, সব চলছে। আর তোমাদেরকে তো আমি ছাড় দিয়েছি বাবা, এই যে পিএসসি কি মিসলেনিয়াস বা গ্রাম পঞ্চায়েত যদি জয়েন হও, তাহলে তোমরা 249 মাত্র জয়েন করতে পারো পরীক্ষা পর্যন্ত, 249 টাকা, তাই না? একটা বিরিয়ানি খাওয়ার সমান টাকা। তোমার কথা শোনা যাচ্ছে না বাবা। তো মিলিয়ে কি 249 টাকা না না, গ্রাম পঞ্চায়েতেও 249 টাকা, আর পিএসসি মিসলেনিয়াসে 249, বুঝতে পারলে? কবে স্টার্ট হতে পারে? SLST 3 যদি হয় তাহলে 2027 সালে হবে, 26-এ হওয়ার কোনো দূর দূরান্ত কোনো সম্ভাবনা নেই। না স্যার, আপনার এখানে কোচিং স্টার্ট কবে থেকে হতে পারে সম্ভবত? এই তো আমাদের হচ্ছে 6 তারিখে হচ্ছে কি তোমার 11-12, জুলাই 6 তারিখে 11-12, আর 7 তারিখে হচ্ছে কি 9-10 দিয়া আছে গ্রুপে, দেখবে ফিসটা হচ্ছে কি 9-10টা রাখা হয়েছে 2500 টাকা ওয়ান টাইম একদম পুরো পরীক্ষার পর্যন্ত, আর 11-12টা হচ্ছে কি 3000 টাকা ওয়ান টাইম একদম পরীক্ষা পর্যন্ত। সেটা 1 বছরের পরীক্ষা হোক, 2 বছরে হোক, বা 5 বছরের পরে হোক, 5 বছরই এই টাকায় পড়ানো হবে। যেমন তোমাদেরকে আপার প্রাইমারি 1200 টাকা নিয়ে পড়াচ্ছি, পরীক্ষা পর্যন্তই চলবে, ঠিক একইভাবে এই যে টাকাটা দেবে স্যার পরীক্ষা 6 তারিখটায় স্যার 6 তারিখটায় 9-10 স্যার, 6 তারিখ থেকে 9-10 হ্যাঁ, 6 তারিখটা 9-10, হ্যাঁ 7 তারিখে 11। আমাদের প্রত্যেক কটা কোর্স যে টাকা নেওয়া হচ্ছে না কেন, সেটা কিন্তু একদম পরীক্ষা পর্যন্তই চলবে, ঠিক আছে? শুধুমাত্র একটাই আমি বিট্রে করেছি, বিট্রে ঠিক নয়, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, ওটা শুধুমাত্র এখন ক্লাসটা পোস্টপোন রাখা আছে, নোটিফিকেশনটা এলে আবার ক্লাসটা শুরু হবে। ওটা বাদ দিয়ে বাকি যা যা পরীক্ষা আজ পর্যন্ত হয়েছে একবার ফিস নিয়ে পুরো পরীক্ষা পর্যন্ত পড়ানো হয়েছে, ওটা আমরা পোস্টপোন রেখেছি। স্যার হুম স্যার হুম বিএসসি যেটা অ্যাসিস্ট্যান্ট টিচার, সেটা আবার আপনি ফিস দেবেন নাকি? না না, আর ফিস না হবে না, যারা ভর্তি আছে ওদেরকে ওই টাকাই পড়ানো হবে। ওগুলো হলে আমি মানে আমার পাপ লাগবে না, আমার পাপ হবে। আজকে আপনি পাগল হয়ে যাবেন। হ্যাঁ, পাগল আমি সহজে হব না, ঠিক আছে? আমার সারাদিনে অনেক ক্লাস থাকে, আমি সুন্দরভাবে ক্লাস করাই, কোনো সমস্যাই হয় না, ঠিক আছে? ঠিক আছে, এতটাই।